নববর্ষ নিয়ে নানান ধরনের তর্ক বিতর্ক দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গী এবং সাম্প্রতিক বছরগুলোতে এই তর্ক বিতর্ক মারাত্মক বিরোধের রূপ নিয়েছে। যেহেতু এটা ঋতু চক্রের সঙ্গে সম্পর্কিত, যেহেতু এর সঙ্গে প্রকৃতির সম্পর্ক আছে, যেহেতু এর সঙ্গে উৎপাদন ব্যবস্থার সম্পর্ক আছে, যেহেতু এর সঙ্গে আমাদের প্রাত্যহিক জীবনের নানান বাস্তবতা সম্পর্কে প্রতিনিয়ত সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আছে, ফলে বাংলা বর্ষপঞ্জি আমাদের পক্ষে ভুলে থাকা সম্ভব নয়। আমাদের মতো দেশগুলোতে ক্ষমতা দখল মানেই হলো আসলে লুটপাটের একটা একচেটিয়া বন্দোবস্ত। এই একটা সাধারণ জ্ঞান যে আমাদের এখানে জনগোষ্ঠীর মধ্যে ক্ষমতার লিপ্সু কিংবা ক্ষমতাসীন কিংবা প্রতিপক্ষগুলোর মধ্যে কাজ করছে না, সেটাকে কিছুতেই আসলে মঙ্গলজনক বলা যায় না। বর্তমান বাস্তবতায় বাংলা একাডেমির আসলে দুনিয়ার 27-28 কোটি বাংলাভাষী মানুষের ভাষা, সংস্কৃতি এবং ইতিহাস, সাহিত্য ইত্যাদি বিষয়ক গবেষণা, দিক নির্দেশনা ইত্যাদি প্রধান দায়িত্ব পালন করার কথা। আমরা হয়তো সবটা সে কাজ করতে পারছি না, কিন্তু আমাদের লক্ষ্য নিশ্চয়ই সেদিকে অগ্রসর হওয়া। এই ধরনের কথা ভাবার এবং এই ধরনের উদ্যোগ আয়োজনের অনুপ্রেরণা একটা ক্ষণ নববর্ষের মতো উৎসবগুলো, বাংলা নববর্ষের মতো উৎসবগুলো। আমরা ভাগ্যবান যে আমাদের এই ধরনের একটা উপলক্ষ আছে। সমস্ত পৃথিবী একটা আলাদা ক্যালেন্ডারে, একটা প্রভাবশালী ক্যালেন্ডারে চলার কারণে, এবং সেটা একটা বাস্তবতা, সেটা নানান ধরনের সুবিধা আছে এবং ঐতিহাসিকভাবে মানুষ সেই ব্যাপারটার দিকে গেছে। কিন্তু সেই বাস্তবতার কারণে দুনিয়ার বহু জনগোষ্ঠীর যে নিজস্ব পঞ্জিকা, বর্ষপঞ্জি ইত্যাদি আর আগের মতো সক্রিয় অবস্থায় নেই। আমরা ভাগ্যবান জনগোষ্ঠী হিসেবে যে আমাদের বাংলা নববর্ষের কিছু বাস্তব জীবনযাপনগত পরিপ্রেক্ষিত আছে, যেটা দিয়ে আমরা এখনো এই ব্যাপারটাকে আমাদের জীবনে উপলব্ধি করতে পারি। যেহেতু এটা ঋতু চক্রের সঙ্গে সম্পর্কিত, যেহেতু এর সঙ্গে প্রকৃতির সম্পর্ক আছে, যেহেতু এর সঙ্গে উৎপাদন ব্যবস্থার সম্পর্ক আছে, যেহেতু এর সঙ্গে আমাদের প্রাত্যহিক জীবনের নানান বাস্তবতা সম্পর্কে প্রতিনিয়ত সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আছে, ফলে বাংলা বর্ষপঞ্জি আমাদের পক্ষে ভুলে থাকা সম্ভব নয়। এই দিন যাপনের প্রাত্যহিকতার সঙ্গে নানানভাবে সম্পর্কিত থাকার কারণে আসলে বাংলার এই পঞ্জিকা, যদিও আমাদের রাষ্ট্র এই বর্ষপঞ্জি অনুযায়ী চলে না, যদিও আমাদের অফিস আদালত এই বর্ষপঞ্জি অনুযায়ী চলে না, তবু এটা যে এত তাজা এবং জীবন্ত রয়ে গেছে তার পেছনে ওই বাস্তবতার একটা বিরাট ভূমিকা আছে। একই সঙ্গে নববর্ষের ব্যাপারটাও একটা কাঠামোগত ব্যাপার। সমস্ত পৃথিবীর মানুষ এই ধরনের ব্যাপারগুলো উদযাপন করে থাকে এবং নিশ্চয়ই বাংলা ভাষী হিসাবে আমরা ভাগ্যবান যে আমাদের জন্য সে একটা উপলক্ষ আছে। বাংলা পঞ্জিকা অনুযায়ী, দিনপঞ্জি, বর্ষপঞ্জি অনুযায়ী আমাদের জীবন সর্বতভাবে পরিচালিত হয় না বলে আমাদের আফসোস করার কোনো ব্যাপার নেই। এই পরিবর্তনটা আসলে মানুষের নিয়তি এবং একে যথাসাধ্য বাস্তবসম্মতভাবে মেনে নেয়ার নামই প্রগতিশীলতা। কিন্তু একই সঙ্গে আমাদের খেয়াল রাখতে হবে যে এর সঙ্গে আমাদের একদিকে বললাম যে ঋতুগত কারণে, উৎপাদনগত কারণে একটা দৈনন্দিনতার সম্পর্ক আছে, অন্যদিকে আবার এই যে বর্ষবরণ কিংবা নববর্ষা, এটা একটা অত্যন্ত শক্তিশালী ঐতিহ্য, ট্র্যাডিশন। এই ঐতিহ্য বা ট্র্যাডিশন এটা মানুষের অন্তর্নিহিত চালিকা শক্তির প্রধান উপাদানগুলোর মধ্যে পড়ে। এই বিষয়ে আসলে দুনিয়ার কোনো তাত্ত্বিকের কোনো সন্দেহ নেই। ঐতিহ্য এই জন্য আমরা দেখি নৃবিজ্ঞান শাস্ত্রের কিংবা সংস্কৃতি শাস্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচ্যগুলোর একটা, এবং ঐতিহ্য সংক্রান্ত যারা প্রধান পণ্ডিত, ধরা যাক তালাল আসাদ কিংবা রেমন্ড উইলিয়ামস কিংবা হবসবম, এরা ঐতিহ্য সম্পর্কে বিস্তর কাজ করেছেন এবং তাদের কাজের মধ্যে, চিন্তার মধ্যে যথেষ্ট পার্থক্য আছে। কিন্তু একটা বিষয়ে তারা একমত যে
কোনো একটা জনগোষ্ঠীর এক শিলা এক রৈখিক ঐতিহ্য বলে আসলে কিছু নেই। তার অর্থাৎ যেমন ট্র্যাডিশন কথাটি সিঙ্গুলারলি প্রায় ব্যবহার করতে চান না, তিনি বলেন ট্র্যাডিশনস। যেমন ঐতিহ্য সম্পর্কে যারা পণ্ডিত তারা এটাও মনে করেন না যে কোন একটা ঐতিহ্য খুব খাঁটি হিসেবে ধারাবাহিকভাবে অতীত থেকে বর্তমানে এসে পৌঁছায়। তারা এই বিষয়ে অনবরত আমাদের সাবধান করছেন যে ঐতিহ্য আসলে নির্বাচিত হয়, ঐতিহ্য আবিষ্কৃত হয়, পুনরাবিষ্কৃত হয় এবং জনগোষ্ঠীর অতীত স্মৃতি এবং বর্তমান বাস্তবতা এগুলোর সঙ্গে অনবরত সমঝোতা এবং মিলমিশের মধ্য দিয়ে আসলে ঐতিহ্য নির্ধারিত হয়। এই কথাগুলো উল্লেখ করতে হবে এই জন্য যে আমরা জানি যে বাংলা নববর্ষ নিয়ে নানান ধরনের তর্ক বিতর্ক দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গী এবং সাম্প্রতিক বছরগুলোতে এই তর্ক বিতর্ক মারাত্মক বিরোধের রূপ নিয়েছে। এটা জনগোষ্ঠী হিসেবে আমাদের জন্য মোটেই ভালো ব্যাপার হয়নি। না হওয়ার একটা কারণ হলো যে ঐতিহ্যকে খাঁটি বলে দাবি করা, নিজের বলে দাবি করা এবং অন্যে যা মনে করে তাকে অনবরত অপরায়ণ করা, এই ব্যাপারটা আসলে ক্ষমতা সম্পর্কের সঙ্গে খুব গভীরভাবে সম্পর্কিত। আমি আমার ঐতিহ্যকে খাঁটি দাবি করি, এটা একমাত্র দাবি করতে পারি এবং অন্যকে সম্পূর্ণরূপে খারিজ করে দিতে পারি, এটা একমাত্র তখনই করতে পারে যখন আমি এটাকে ব্যবহার করে আসলে ক্ষমতা দখল করতে চাই। এবং আমাদের মতো দেশগুলোতে ক্ষমতা দখল মানেই হলো আসলে লুটপাটের একটা একচেটিয়া বন্দোবস্ত। এই ধরনের একটা ব্যাপার ছাড়া আসলে একটা ঐতিহ্য, খাঁটি ঐতিহ্য, এই ব্যাপারটাকে এত জোরের সঙ্গে বাংলাদেশ আমরা সাম্প্রতিক বছরগুলোতে যেভাবে দেখে আসছি, এটা আসলে ঘটতেই পারে না। তার কারণ এটা সবাই জানে যে খাঁটি ঐতিহ্য বলে যেমন কিছু নেই। পরিবর্তিত পরিস্থিতিতে আমরা নতুন নতুন রূপে আমাদের পুরনো কাঠামোগুলোর সঙ্গে যেমন অভ্যস্ত হয়ে ওঠে, ঠিক তেমনি বিচিত্র ধরনের উপস্থিতিতে আসলে বহু স্বরের মধ্যে এই ধরনের উৎসব, এই ধরনের ঐতিহ্য প্রাণবন্ত হয়ে উঠতে পারে এবং কার্যকর হয়ে উঠতে পারে। এই একটা সাধারণ জ্ঞান যে আমাদের এখানে জনগোষ্ঠীর মধ্যে ক্ষমতার লিপসু কিংবা ক্ষমতাসীন কিংবা প্রতিপক্ষগুলোর মধ্যে কাজ করছে না, সেটাকে কিছুতেই আসলে মঙ্গলজনক বলা যায় না। আমি আগে বলেছি যে নববর্ষ আমাদের জন্য একটা সৌভাগ্যের মধ্যে, একটা জনগোষ্ঠীর মধ্যে যে একটা লম্বা ট্র্যাডিশন আমাদের আছে। এই ট্র্যাডিশনকে বৃহত্তর জনগোষ্ঠীর প্রধান পক্ষগুলোর নানা মতের এবং স্বরের একটা ঐকতান হিসাবে উদযাপন করতে পারা আসলে আমাদের জনগোষ্ঠীর জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। এই ব্যাপারটা জরুরি। তার কারণ যদি আমরা একটি রাষ্ট্র গঠন করতে চাই, যদি আমরা বাংলাদেশ রাষ্ট্রকে আজকে যে অবস্থায় আছে এই অবস্থা থেকে নতুন কোনো পর্বে ভাবতে চাই, তাহলে আমাদের জন্য সবচেয়ে জরুরি কাজ হলো একটা রাজনৈতিক সমাজ গঠন করা। একটা রাজনৈতিক সমাজ, যেটাকে ইংরেজিতে পলিটি বলে, এটার একটা প্রাথমিক ভিত্তি ছাড়া আসলে রাষ্ট্র সম্ভব নয়। আমরা এই সম্প্রতি নতুন সময়ে গত কয়েক মাস ধরে এই ধরনের একটা পরিস্থিতির মধ্যে আছি। বিশেষ করে জুলাইয়ের শিক্ষার্থী জনতার অভ্যুত্থানের পর আমরা এরকম একটা সম্ভাবনার মধ্যে আছি। যদিও ইতিমধ্যে এই অভ্যুত্থানের পক্ষগুলো নানানভাবে নিজেদের মধ্যে বিরোধ তৈরি করেছে। যে ধরনের আকাঙ্ক্ষা একটা বৃহত্তর জনগোষ্ঠীর মধ্যে তৈরি হয়েছিল, সেটার বাস্তবতা ক্রমশ ম্লান হচ্ছে। কিন্তু আমরা যদি জনগোষ্ঠীর কথা ভাবি, রাষ্ট্রের কথা ভাবি, তাহলে আমাদের এটা অনবরত মনে রাখতে হবে যে এটা একটা সুযোগ আমাদের সামনে হাজির হয়েছে। একটা বড় ইভেন্ট আকারে, যাকে বলেছেন ইভেন্ট, দ্য ইভেন্ট, যে ইভেন্ট অনবরত নতুন নতুন ব্যাখ্যা বিশ্লেষণের মধ্য দিয়ে যায়, অনবরত পুনর্বিশ্লেষণের মধ্য দিয়ে যায়, তার ভিতরে সেই পটেনশিয়াল বা ক্ষমতা থাকে, সক্ষমতা থাকে। এটা আমাদের জন্য সেরকম একটা ইভেন্ট এবং আমাদেরকে অনবরত এই ব্যাপারটাকে জনগোষ্ঠীর রাজনীতিকরণের জন্য, একটা রাজনৈতিক সমাজ বা পলিটি গঠনের জন্য ব্যবহার করে যেতে হবে। সেই ধরনের একটা মুহূর্তের মধ্যে আমাদের
এই অন্য অনেক কিছুর মতো এই বাংলার নববর্ষ সংক্রান্ত যে ধরনের দ্বন্দ্ব, বিক্ষোভ, বিরোধ আমাদের এখানে আছে, সেগুলোরও অনবরত পর্যালোচনা করে যাওয়া কর্তব্য। আমি ফারুক ওয়াসিফকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। আমাদের অনুরোধে তিনি এই প্রবন্ধ লিখেছেন এবং অত্যন্ত জরুরি প্রবন্ধ লিখেছেন। এটা কোনো রেটরিক্যাল বক্তব্য নয়, এটা ঠিক ওই কাজটা যে কাজটা আমাদের এখন করতে হবে। এটা একটা পর্যালোচনা। আমরা এই দ্বন্দ্বের মধ্যে আছি, আমরা এই বিক্ষোভের মধ্যে আছি। আমাদের খেয়াল রাখতে হবে বিরোধ এবং দান্দিকতা, এই দুটোর মধ্যে একটা বড় পার্থক্য আছে। যে কোনো দান্দিকতা আমরা জানি ফিলোসফিক্যালি যে এটা একটা সিনথেসিসে পৌঁছানোর দরজা সবসময় খোলা রাখে, কিন্তু আমাদের এখানে রাজনৈতিক সমাজে, সাংস্কৃতিক অঙ্গনে যে ব্যাপারটা আছে সেটা হলো বেসিক্যালি বিরোধ, যেটা দাবি করে যে আমরা মীমাংসার দিকে যাব না। এই দুই এর মধ্যে পার্থক্য উপলব্ধি করে এই দুইকে আসলে মানে বিরোধকে একটা ইতিবাচক দান্দিকতা, যেখানে একটা সিনথেসিসে সবসময় সম্ভাবনা থাকবে, সেই ধরনের একটা পর্যায়ে পৌঁছায় আসলে আমাদের এখনকার তথা